ছাত্র জনতার ক্ষোভে ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২। সারা দেশে আওয়ামী লীগ কার্যালয় ও নেতাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। কোনো অজুহাতে কারো জানমালের উপর হামলা নয় বললেন প্রধান উপদেষ্টা। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। আওয়ামী লীগকে নিষিদ্ধে শীঘ্রই পদক্ষেপ জানালেন আসিফ। দলটিতে বিচারের মুখোমুখি করা হবে বললেন হাসনাত। শাগুফ ফ্যামিলির ছত্রছায়ায় মুন্সিগঞ্জে গড়ে ওঠে মডার্ন গ্রিন সিটি। চলছে অনুমোদনহীন কার্যক্রম, কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কুড়িগ্রামে বালাটরি সরকারি আবাসন প্রকল্পে ২১ বছরও লাগেনি সংস্কারের ছোঁয়া। নষ্ট বেশিরভাগ টিনশেড ঘর, সীমাহীন দুর্ভোগে ১৮০ পরিবার। থাকার মতন ব্যবস্থা নেই। আমার ঘর ছাড় দিয়ে আমি অন্য মানুষের ঘরে থাকতেছি। গাজা উপত্যকার দখল নিতে মরিয়া ট্রাম্প ও নেতানিয়াহু। সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরামর্শ, বিশ্বব্যাপী নিন্দার ঝড়। এবং বিপিএল টানা দ্বিতীয় শিরোপা জিতল ফরচুন। বরিশাল ফাইনালে চিটাগং কিংসকে হারালো ৩ উইকেটে। শুভ সকাল দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছে আমি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত সংবাদ। বিক্ষুব্ধ জনতার আক্রোশে ধ্বংসস্তূপ ধানমন্ডি ৩২। বুলডোজার কর্মসূচি শেষ হলেও এখনও চলছে ভাঙচুর। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন বাড়িটি দেখতে। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদেরও একই পরিণতি হবে বলে সতর্ক করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। ছাত্র জনতার দ্রোহের আগুন এখনো জ্বলছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। দুদিন পেরিয়ে গেলেও ক্ষোভের বহিঃপ্রকাশ যেন থামছে না। এখনো ভাঙা হচ্ছে বাড়িটির নানা অংশ। যে যা পারছে সঙ্গে নিয়ে যাচ্ছে জিনিসপত্র। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন দূর দূরান্ত থেকেও। কেউ তুলছেন মোবাইল ফোনে সেলফি, আবার কেউ করছেন ভিডিও। বলছেন স্বৈরাচারের পরিণতি এমনই হয়। দেখতে আসা এবং স্মৃতি হিসেবে কিছু ছবি তোলা, এটাই আমার ইচ্ছা ছিল। স্বৈরাচারী সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে, তার যে করুণ পরিণতি জাতি অবলোকন করছে, এ থেকে পরবর্তী যারা সরকার আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে। পরিবারকে নিয়ে এসেছি এটা দেখার জন্য। পরিবার কখনো আসে নাই এই ৩২-এর বাড়িটা। এটা একটা মাইল ফলক। বিগত দিনে ১৫ বছরে আমাদের উপরে যে স্বৈরা শাসন হয়েছে, আমরা জনগণরা যেভাবে শাসিত হয়েছি এবং নিপীড়িত হয়েছি, দেশকে স্বাধীন করার চাইতে এটাকে রক্ষা করাটাই হচ্ছে নায়কের ভূমিকা। ৩২ নম্বরের ধ্বংসস্তূপ দেখতে এসে কেউ আবার দেয়ালে লিখছেন নানা স্লোগান। বলছেন কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে বরণ করতে হবে একই পরিণতি। চোরের বাসার থেকে দেখেন কিভাবে চুরি দিতেছে। দেখেন ছাত্ররা যখন ভাঙছে তারপর তো চোরের অভাব নাই, দেখেন কিভাবে চুরি হইতেছে। দেয়ালগুলাতে যা লেখা উঠছে যে চোরের বাড়ি চুরি হচ্ছে, চোরের বাড়ি চুরি হচ্ছে। কারণ উনি মানুষের পর অনেক জোর জুলুম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। মানুষের আয়না ঘরে রেখে যেই বাজে নির্মম অত্যাচার, গুম খুন এর সাথে জড়িত ছিলেন, এটা সাধারণ মানুষের বহিঃপ্রকাশ। আজকে ওনার বাড়িঘর স্থাপনা ভেঙে দিচ্ছে। ধানমন্ডি ৩২-এর ক্ষোভ একই সাথে আছড়ে পড়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। সেখান থেকেও জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। বিগত সরকার এই বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার অবিচার করেছে তার বহিঃপ্রকাশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানী সহ সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন জেলা আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পড়ে রয়েছে কেবলই ধ্বংসস্তূপ। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি। গুড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নগরীর উপশহরের বাড়িটিও। জানালা দরজার কিছুই নেই, দেখে বোঝা যায় জনতার ক্ষোভের মাত্রা। একই পরিণতি কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিরও। বাড়িটিতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বুলডোজার দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ও গুড়িয়ে দেওয়া হয়।
এদিকে খুলনার দিঘুলিয়া উপজেলার নগরঘাটে শেখ হাসিনার গোডাউন ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। অন্যদিকে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর 2টি বাসভবন, 7টি স্পিডবোট ও 4টি ইঞ্জিন চালিত বড় নৌকায়ও আগুন দিয়েছে ছাত্র জনতা। উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোলাতেও। পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ, জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধুর 3টি মুরাল ও বাংলা স্কুল মোড় চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। অবিলম্বে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার এক ফেসবুক পোস্টে কথা জানানো হয়। পোস্টে বলা হয়, সম্পত্তি ধ্বংস, ব্যক্তির উপর আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের কর্মকাণ্ডে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে সরকার বিচারের আওতায় আনবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়া কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ সময় আরো বলেন, অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে। দেশের মানুষ আওয়ামী লীগের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগেও পরে তাদের নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে নিজে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, কিছু বিষয়ে পর্যালোচনা চলছে, সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানতে পারবে। কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার তার ফেসবুক ভেরিফাইড আইডিতে এক লাইভে তিনি এই আহ্বান জানান। বলেন, 32 নম্বরের বাড়ি 5 আগস্টই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যা পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। আপনাদেরকে একটা জায়গায় স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি। এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে। তাদের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হচ্ছে একটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। পরবর্তী বাংলাদেশের মননে, মগজে, মনস্তত্ত্বে আওয়ামী লীগ একটা অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের চরিত্র ধারণ করে, আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনোই আর রিহ্যাবিলিটেড হইতে পারবে না। এই তরুণ প্রজন্মের যে ঝোঁক, সেই দিনটাকে খুব সুন্দরভাবে সে কাটাবে, সেই দিনের তার ফ্যামিলির সাথে কাটাবে, সেটা নিরাপত্তা চায় এবং সে একটু তার জায়গা থেকে তার ইনকাম অনুযায়ী সে একটু লাক্সারি চায়। ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুরের ঘটনায় কার ইন্ধন রয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশে আবারও যাতে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেজন্য দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সেই সঙ্গে নির্বাচন না হওয়া পর্যন্ত সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 5 আগস্টের পরে বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। 6 মাসও সরকার কোনো সংস্কার করেনি অভিযোগ করে অচিরেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সারা দেশে স্থাপনা ভাঙচুরের বিষয়ে বলেন, এর পেছনে কারা ইন্ধন যোগাচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। 5 আগস্টের পর কিন্তু বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তে কখনো কোনোটা ভুল করে না। এই ঘটনা আপনারা পড়াচ্ছেন কেন, যত নির্বাচনটা না করতে হয় সেজন্য, এমন প্রশ্ন কিন্তু
জনমনে আছে। এদিকে বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রণয়ন নিয়ে আয়োজন করা হয় এক কর্মশালার, যেখানে বক্তারা বলেন নির্বাচনে না আসা পর্যন্ত সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে আবারও জনসম্পৃক্ত করবার জন্য, জনগণের প্রত্যাশা পূরণের জন্য মেরামত করতে হবে। তাদের লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া একটা সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। দেশের সকল এই গুম খুনের প্রধান হতা হচ্ছেন এই খুনি শেখ হাসিনা। যে কোনো মূল্যে, যে কোনোভাবে এই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে বিচার করে এই হত্যার বিচার করতে হবে প্রিয় বন্ধুরা। এর আগে সকালে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি মহাসচিবও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে উস্কানি দাতাদেরই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। এদিকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীতে শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্র শিবির। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শুক্রবার রাজধানীতে সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মেধা এবং সততার বিনির্মাণ করে আমরা সবার একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এদিকে নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবিও জানান জামায়াত আমির। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ৫ ফেব্রুয়ারি থেকে ধানমন্ডি ৩২ সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর সহ চলমান পরিস্থিতির জন্য ভারত আংশিকভাবে দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। শুক্রবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন তাকে আশ্রয় দিয়ে কথা বলার ও ঘৃণা ছড়ানোর সুযোগ করে দিয়েছে ভারত। ফলে সেখানে থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাদের অনুরোধ করা হয়েছে তাকে ফেরত পাঠানোর। বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশের পক্ষ থেকে নোট অফ ভার্বাল পাঠানো হয়েছে, কিন্তু এর কোনো উত্তর এখনো জানায়নি ভারত। বাংলাদেশে এই পরিস্থিতিটা এই মুহূর্তে তৈরি হয়েছে, তার জন্য পার্সিয়ালি ভারতও দায়ী। কারণ ভারত আমাদের দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন ওনাকে আশ্রয় দিয়েছে, ওনাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে কারণে উনি ভারতে বসে ঘৃণা ছড়ানোর সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে রিকোয়েস্ট করা হয়েছে ওনাকে যেন ফেরত পাঠানো হয়, কারণ ওনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের আদালত বলেছে। এবং সেই আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা তার আলোকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে একটা নোট ভার্বাল দিয়েছে। আমরা এখনও ভারতের কাছ থেকে কোনো নোট ভার্বাল পাইনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর শুক্রবার ব্রিফিংয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আরও জানান, ভারত সরকারের অবস্থানের সঙ্গে বিষয়টিকে গুলিয়ে ফেললে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচকতা বাড়বে না। ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে। বাংলাদেশ এই সম্পর্ককে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে বলে প্রত্যাশা তাদের।
মডার্ন গ্রিন সিটি চালাচ্ছে অনুমোদনহীন নানা বাণিজ্যিক কার্যক্রম। স্বৈরাচার দলীয় এমপি শাগুফতা ইয়াসমিন এমিলির ছত্রছায়ায় মুন্সিগঞ্জে গড়ে তোলা হয় এই আবাসন কোম্পানি। প্রতারণার আশ্রয়ে এরই মাঝে গ্রাহকদের থেকে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। আবাসন কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন অর্জুন বর্মন। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া হাইওয়ের পাশে অবস্থিত মডার্ন গ্রিন সিটি। এই হাউজিং কোম্পানিটি 13 একর জমিতে আবাসনের অনুমোদন নিয়ে দখলে নিয়েছে কয়েকশো একর জমি। হাউজিংয়ের ভেতরে ঢুকতে প্রথমেই চোখে পড়বে মডার্ন গ্রিন ভিউ পার্ক, যার কোনো অনুমোদনই নেননি মডার্ন গ্রিন সিটি। শুধু তাই নয়, দিনে কিংবা রাতে পার্কের ভেতর চলে অবৈধ কার্যকলাপ। বড় সাইনবোর্ডে টানানো আছে এই প্রকল্প পরিবেশ অধিদপ্তরের অনুমোদিত, অথচ মডার্ন গ্রিন সিটির ওয়েবসাইটে পাওয়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে দেখা যায় এর মেয়াদ শেষ হয়েছে 8 মাস আগেই। জেলা প্রশাসক থেকে মডার্ন গ্রিন সিটি আবাসনের অনুমোদন নিলেও ওয়েবসাইটের ভেতর জেলা প্রশাসক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, বিডা সহ কয়েকটি অনুমোদন দেখালেও প্রকৃতপক্ষে তা অন্য কোম্পানির নামে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রে আবাসন উল্লেখ থাকলেও মডার্ন গ্রিন সিটি গোজামিল দিয়ে চালাচ্ছে অনুমোদনহীন একগুচ্ছ বাণিজ্যিক প্রকল্প। হাউজিংয়ের ভেতর স্থাপিত মডার্ন গ্রিন ভিউ রেস্টুরেন্টে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর সহ কয়েকটি ছাড়পত্র প্রয়োজন হলেও কোনোটাই নেই তাদের। প্রকল্পের ভেতরে চলছে মডার্ন এইড হাসপাতাল নির্মাণের কাজ, যার জন্য শেয়ার বিক্রিও চলছে সাইনবোর্ড টানিয়ে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে এখনো এই হাসপাতালের নেই কোনো অনুমোদন। অন্যদিকে মার্কেট শপিং মল নির্মাণও চলছে আরেক পাশে কোনো ছাড়পত্র ছাড়াই। এভাবে ক্রেতাদের বোকা বানিয়ে কোম্পানিটি হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। মডার্ন গ্রিন সিটির এমন অনুমোদনহীনের গোজামিল খুঁজতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে দেশ টিভি টিম। বাণিজ্যিক প্রকল্পের অনুমোদন ছাড়া কিভাবে বাণিজ্যিক প্রকল্প কার্যক্রম চালাচ্ছে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কয়েক দফায় ব্যর্থ হতে হয়। আড়াল করার চেষ্টা করে নিজেদের ভূমিদস্যুতার অপরাধ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এবারের বইমেলায় নেই সিসিমপুরের কোনো আয়োজন, তাই টুকটুকি, হালুম, শিকুদের দেখতে না পেয়ে মন খারাপ শিশুদের। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, ইউএসএইডের ফান্ড বন্ধ হওয়ায় মেলায় থাকছে না সিসিমপুরের বিশেষ আয়োজন। এদিকে সাপ্তাহিক ছুটির দিনে উপচে পড়া ভিড় অমর 21শে বইমেলায়। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। ছুটির দিন মানেই অমর 21শে বইমেলায় শিশুদের ভিড়। বাবা মায়ের হাত ধরে শিশু চত্বর ঘুরে ঘুরে পছন্দের বই কিনে আনন্দমুখর সময় কাটায় শিশুরা। বইমেলায় শিশুদের অন্যতম আকর্ষণ ছিল সিসিমপুর। ইকরি হালুমদের সাথে নেচে গিয়ে আনন্দ করে কাটত বেলা। এবার যা শুধুই অতীত। বছর জুড়ে প্রতীক্ষার পর বইমেলায় এসে সিসিমপুরের বিশেষ আয়োজন খুঁজে না পেয়ে তাই তো মন খারাপ শিশুদের। সিসিমপুর নেই এখন, এবার আমার অনেক মন খারাপ। যদি টুকটুকি থাকতো তাহলে আমি খুশি হতাম। কেন হচ্ছে না সিসিমপুর জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, ইউএসএইডের ফান্ড বাতিল করায় এবার আয়োজন করতে পারেনি সিসিমপুর। সিসিমপুরের যে বাচ্চাদের জন্য কিছু কার্যক্রম সেটা নাই, ওটা ওরা করে নাই। তার কারণ তারা যেই ফান্ড নিয়ে কাজটা করত ওটা এখন আর তারা পাচ্ছে না। আমরা বিকল্প করার কথা এখনো ভাবছি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার উপচে পড়া ভিড় মেলায়। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সঙ্গে বই কিনতে এসে গল্প আড্ডায় মেতে ওঠেন বইপ্রেমীরা। আব্দুল্লাহ আল মারুফ, দেশ টিভি, ঢাকা। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেল 4টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টিভি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাতের রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি। অন্যদিকে একই অভিযোগে রাত 12টার দিকে সোহানা সাবাকে
তাকে আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারি সরকারি আবাসন প্রকল্পে দুর্বিসহ দিন কাটাচ্ছে 180টি পরিবারের। 21 বছর আগে 6 একর জমির উপর নির্মাণ করা টিন শেড ঘরগুলোর এখন বেহাল দশা। প্রকল্পটি বিএনপি বাস্তবায়ন করায় প্রতিহিংসা থেকে এত বছরও সংস্কার করেনি পতিত আওয়ামী লীগ সরকার। সহকর্মী জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। একটি সুন্দর থাকার জায়গা তো সবাই চায়, কিন্তু সবারই চাওয়া কি পূরণ হয়? বাংলাদেশের আনাচে কানাচে ভূমিহীন, ঘরহীন অসংখ্য মানুষের দেখা মিলে। কুড়িগ্রামের এরকমই 180টি ভূমিহীন পরিবারকে 2004 সালে বালাটারি নামক জায়গায় একটি আবাসন প্রকল্পের আওতায় গড়ে দেওয়া হয় টিনশেড ঘর। এই ঘরগুলোতে মাথা গোজার ঠাঁই পেয়ে খুশির সীমা ছিল না বাসিন্দাদের। তবে সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হতে শুরু করে টিনশেড ঘরগুলো। এখন শুধু আকৃতিটাই ঘরের মতো, অধিকাংশ ঘরের চালাই খসে পড়েছে, বেড়াগুলোও জরাজীর্ণ। বৃষ্টি আর শীত থেকে বাঁচতে চালে পলিথিন দেয়াই একমাত্র ভরসা। থাকার জায়গার এই বেহাল দশা নিয়ে মানবেতর জীবনযাপন করছে বাসিন্দারা। থাকার মতো জায়গা নাই, থাকার মতো জমা জমি নাই। আমাগুলোর এই যে ঘর একটা করে দিছে, থাকার মতন ব্যবস্থা নেই। আমার ঘর ছাড় দিয়ে আমি অন্য মানুষের ঘরে থাকতেছি। কিন্তু নির্মাণের এতদিন পরেও কেন একবারের জন্য এই ঘরগুলো সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়নি? তার উত্তরে স্থানীয়রা জানান, বিএনপির দেয়া আবাসন প্রকল্প হওয়ায় আওয়ামী লীগের সময়ে কোনো উন্নয়ন হয়নি। তবে বরাদ্দ পাওয়া সাপেক্ষে এবার আবাসনটি মেরামতে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা। তালিকা করে এগুলো সংস্কারের জন্য আমরা চিঠি দিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে জরাজীর্ণ আবাসনগুলোকে সংস্কার করা হবে। ভূমিহীন খেটে খাওয়া এসব মানুষদের থাকার জায়গাগুলো দ্রুত সংস্কারের আওতায় দেখতে চান ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলে বাস চাপায় নিহত হয়েছেন 2 জন মোটরসাইকেল আরোহী। শুক্রবার রাতে 8:30টার দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরবাবলার 4 নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় তারা 2 জন মোটরসাইকেল যোগে সেতুপূর্ব এলাকায় ঘুরতে গিয়েছিল। পরে তারা টাঙ্গাইলে যাওয়ার সময় মহাসড়কের চর ভাবলা এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের মিষ্টি কুমড়ার সুনাম ও খ্যাতি দেশ জুড়ে। চলতি মৌসুমে 225 হেক্টর জমিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়ার। ফলে উৎপাদিত মিষ্টি কুমড়াগুলো আকারে অনেক বড়, তাই বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আড়িয়াল বিলের মিষ্টি কুমড়াকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। একটি কুমড়ার ওজন প্রায় 100 কেজি। শুনে অবিশ্বাস্য মনে হলেও এমন কুমড়ার ফলন হয় মুন্সিগঞ্জের শ্রীনগরের আড়িয়াল বিলে। যেগুলো আকারে ছোট সেগুলোর ওজন হয় অন্তত 15 থেকে 20 কেজি। বিলের বিস্তীর্ণ উঁচু জমিতে মিষ্টি কুমড়ার আবাদ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে 225 হেক্টর জমিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়ার। ফলনও হয়েছে ভালো। কুমড় মনে করেন অনেক ভালো কুমড় হয়েছে, অনেক বড় বড় কুমড়। একটা কুমড় মনে করেন 1000 2000 এরকম বিঘা। আমরা বড় বড় ধাপ দিই, কচুরি বিলে কচুরি পরে, এই কচুরির ধাপে কুমড় বোঝা হয়। কুমড়ার এই বিশাল আকৃতি নিয়ে গ্রামটিতে প্রচলিত আছে নানান কাহিনীও। এত বড় কুমড় আল্লাহ দিচ্ছে, এর সাথে কত কুমড় বড় দিতে পারে। ওখান থেকে আমরা এই বুড়ো কাছে মুখে শুনতেছি, ওখান থেকে তার থেকে আমাকে কুমড় আল্লাহ বড় দিতেছে। আর কুমড়া বিক্রি করে সফলতা পেয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। আমাদের দেশে প্রচুর উর্বরতা, মাটিতে কোনো নেই, খাট নেই, খুব সুন্দর কুমড়া হয়। বৈচিত্র্যময় এই মিষ্টি কুমড়াকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন বলে জানান স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তো এইখানে যে জৈবপদার্থের যে পর্যাপ্ততা, আমার মনে হয় এটার জন্যই এখানে এই কুমড়ার ফলনটা এরকম হয়। আরেকটা ভালো খবর হচ্ছে যে আমরা আড়িয়াল বিলের মিষ্টি কুমড়াকে জিআই পণ্য অন্তর্ভুক্ত করার জন্য আসলে আমরা চেষ্টা করছি।
এই কুমড়া আন্তর্জাতিকভাবে বাজারজাত করলে প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।